আমি শিবির না, এই কথাটার মধ্যে একটা হচ্ছে যে না মানে আমি শিবির না, সো আমাকে মারো না, কিন্তু যদি আমি শিবির হইতাম তাহলে ঠিক আছে। ডিহিউম্যানাইজেশন এবং ট্যাগিং করে এই যে সম্মতি উৎপাদন যেটা করা হয়, করার পরে তখন তুমি ইউ গো অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। সারাক্ষণই আমি তাদেরকে দেখি যে প্রতিবাদ করতে, রিবাটাল দিতে, মানে বলতে যে না এই অভিযোগ করা হয়েছে, এই অভিযোগের উত্তর আমরা দিচ্ছি। বাট টেল ইয়োর স্টোরি, ওন ইয়োর স্টোরি অ্যান্ড দেন বিল্ড দ্য ন্যারেটিভ অ্যাবাউট ইয়োর সেলফ। হ্যাঁ, কেন শিবির করলাম? হ্যাঁ, I don't know because মানে there is so much conversation around হ্যাঁ শিবির সম্পর্কে অন্যদের ধারণা। I don't know how শিবির is feel about শিবির। এই পর্বে আমরা আলাপ করব হচ্ছে ডিহিউম্যানাইজেশন। তো শব্দটা কঠিন, বলাটাও কঠিন আমার জন্য, ডিহিউম্যানাইজেশন, কিন্তু দিস ইজ এ ইম্পর্টেন্ট টপিক ফর মেনি রিজনস। সো ধরো ফার্স্ট আমরা বোঝার চেষ্টা করি যে ডিহিউম্যানাইজেশন জিনিসটা কী আসলে। সো তুমি যদি আমাদেরকে একটু বলো যে ডিহিউম্যানাইজেশন বলতে আসলে আমরা কি বুঝি? হ্যাঁ, ডিহিউম্যানাইজেশন ইন আ ওয়ে যে হোয়াট মেক্স আস হিউম্যান, রাইট? লাইক আমাদের মানবিক অধিকারগুলা, নট নেসেসারিলি অনলি খাদ্য, বস্ত্র, বাসস্থান। ইটস অলসো দ্য হিউম্যান ডিগনিটি। হ্যাঁ, আমি একজন মানুষ হিসেবে আমার নিজস্ব ইচ্ছা, পছন্দ অনেক কিছু থাকবে, আমি একভাবে কথা বলবো, এটা আমার এটা আমার প্রেফারেন্স। এই জিনিসগুলোকে জাস্ট একটা মানুষ হিসেবে এনাফ রেসপেক্ট পাওয়া, মানে টলারেন্সও বলা যায়, যে তুমি আমার গায়ে পড়ে এসে আমাকে অসম্মান করবা না, আমার অধিকার তুমি নিয়ে নিবা না। এই জায়গাগুলো হচ্ছে একটা মানুষের একদম বেসিক চাহিদা, একদম বেসিক। তুমি জন্মানোর পরে এইগুলো তোমার এই পৃথিবীতে বাস করার জন্য এগুলো তুমি পাও, রাইট? ডিহিউম্যানাইজেশন প্রসেসটা হচ্ছে যখন এই এলিমেন্টগুলো তোমার থেকে কেড়ে নেওয়া হয় ইন আ ওয়ে যে তোমার সোসাইটিটাকে এমনভাবে তৈরি করা হয় যে দে ডোন্ট সি এনি প্রবলেম অন ইট এনিমোর। হ্যাঁ, ধরো আমি হচ্ছে কলোনাইজার, আমি হচ্ছে একটা দ্বীপ থেকে মানুষ এনে আমার এখানে কাজ করাইতে চাই। হ্যাঁ, এবং আমি এতটাই প্রফিট করতে চাই যে আমি চাই যে ওরা প্রতিদিন 20 ঘন্টা করে কাজ করুক, 4 ঘন্টা ঘুমাবে, খাবার দাবার দিলে দিব, নাইলে নাই, এবং কেউ এটা নিয়ে কোনো কমপ্লেন করবে না। এখন কেন কমপ্লেন করবে না? অন্যরা তো মনে করবে এটা তো ঠিক হচ্ছে না, বা তারা মনে করবে আমরাও কেন এই ধরনের কিছু করতে পারতেছি না। সো তারা কি করবে? নৈতিকতার কথা বলবে, ইয়েটে করবে। তখন আমি করব কি, বা যেই দ্বীপ থেকে আমি মানুষ আনতেছি তারাও হয়তো প্রতিবাদ করবে এবং আশেপাশে মানুষজন আপত্তি করা শুরু করবে। তখন আমি করব কি, আস্তে আস্তে কনসেন্ট এমনভাবে তৈরি করব যেন এইটা আসলে ঠিক আছে, মানে এটাই নর্মাল। তখন আমি ওদেরকে বলা শুরু করব যে হ্যাঁ, ওরা তো আসলে মানে আমাদের মতো অত উন্নত না, এই আমাদের মতো উন্নত মানুষগুলোকে সার্ভ করার জন্যই ওদেরকে তৈরি করা হয়েছে। হ্যাঁ, সো দেয়ার ইজ 2 ক্যাটাগরিজ। হ্যাঁ, আমরা হচ্ছে মানে হোমোসেপিয়েন্স, তারা হচ্ছে হয়তো বা হোমোনিয়র, এই ধরনের। তো মানে এই যে রেসিজমের কনসেপ্টটা বা স্লেভারি কনসেপ্টটা তো এভাবেই আসছে যে কালোদেরকে তোমার ধরা হয়েছে, তারা লেস ইভলভড, এগুলো বলাও হয়েছে যে হ্যাঁ উই ক্যান সি দেম অ্যাজ গ্রেট স্লেভস ফর আস। হ্যাঁ, এই ধরনের যখন একদম প্রথম যেই ওই ওদের বোট নামাইলো, তারপরে ওই চিঠিতে এই ধরনের কথাবার্তা লেখা হয়েছে। কি হচ্ছে, মানে আমি যে পরিমাণ পাওয়ার এক্সারসাইজ করি, যেটুকু আমার ইয়েগুলো আছে, আমি সেটা আরেকজনকে দিব না, এবং ওভার টাইম আইল বি কমফোর্টেবল উইথ ইট। এই প্রসেসটাই হচ্ছে ডিহিউম্যানাইজেশন। এই কনসেন্ট তৈরি করার প্রসেসটা হচ্ছে ডিহিউম্যানাইজেশন। ওকে, তার মানে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ধরো ডিহিউম্যানাইজেশন হচ্ছে, যদি আমরা দুইটা গ্রুপ অফ পিপল ভাবি, যে একটা গ্রুপ আরেকটা গ্রুপকে মনে করতেছে তারা আমাদের মতো সিভিলাইজ না, তারা আমাদের মতো কালচার্ড না, তারা আমাদের মতো এত বুঝে না, তাদের হয়তো তারা মানে আমাদের মতো ইন্টেলিজেন্ট না, আমাদের মতো প্রোগ্রেসিভ না, তাদের ড্রেস আপ এগুলো একটু লেস মডার্ন, আমরা একটু মডার্ন। এগুলো সবই ঠিক আছে, তুমি কিন্তু পরের স্টেপটা, হ্যাঁ, তো যখন আমরা আরেকটা গ্রুপ অফ পিপলকে মনে করি যে তারা আসলে এখনো জাতে উঠতে পারে নাই, এখনো জাতে উঠতে পারে নাই, এবং তারা লেস দেন হিউম্যান, তারা এখনো পুরোপুরি মানুষ হয় না, আমাদের মতো হয় নাই। সো এইভাবে ভাবাটা এবং সেই ভাবার উপরে, সেই ভাবনার উপরে আবার অ্যাক্ট করা, এই জায়গাটাই প্রবলেম। এই জায়গাটাই হচ্ছে ডিহিউম্যানাইজেশন। যে ওকে, তুমি ভাবতেই পারো,
ফর এক্সাম্পল যে হ্যাঁ সামওয়ান অথবা এই গ্রুপ অফ পিপল ওকে তারা লেস কালচার্ড অথবা তারা অত মডার্ন না, তাদের ভাষা অত পরিশুদ্ধ না, কিন্তু এইটার উপর তুমি অ্যাক্ট করো না, তুমি তাদেরকে অপ্রেস করার চেষ্টা করো না। সো মেবি এটা হচ্ছে মানে যখন তুমি অপ্রেস করো, যখন তুমি তাকে ট্যাগ করো, ট্যাগিং করে অপ্রেস করো বা বুলিং করো, ডিসক্রিমিনেট করো, সেটাই তখন ডিহিউম্যানাইজেশনের পর্যায়ে চলে যায়। এই প্রসেসটা মানে ইউ ক্যান অলওয়েজ থিঙ্ক গুড অফ ইউর সেলফ, ইউ ক্যান থিঙ্ক ব্যাড অফ ইউর সেলফ আনটিল ইউ অ্যাক্ট অন ইট। ইটস নট লাইক আ ক্রাইম, রাইট? সো তুমি মানুষ হিসেবে অনেক খারাপ কিছু চিন্তা করে বসে থাকলা, কিন্তু তুমি যখন কনসেন্ট দিচ্ছ আরেকজনের রাইট টেক অ্যাওয়ে করার জন্য, দ্যাটস ওয়েন ইটস আ প্রবলেম। তোমাকে তুমি কি ওই যে মেটামরফোসিস গল্পটা পড়ছো ফ্রান্স কাফকার? পুরোটা শেষ করিনি। ওটা হচ্ছে যে তোমার গ্রেগর নামে একজন লোক একদিন সকালে উঠে দেখে উনি তেলাপোকা হয়ে গেছে, মানে কোন একটা ক্রিচার হয়ে গেছে, এবং সেটা আবিষ্কার করার পরে মানে বেসিক্যালি ওটাকে দেখাতে যাচ্ছে যে সে হিউম্যান হিসেবে তার যে সমাজে যে ভ্যালুগুলো ছিল, যে ইয়েগুলো ছিল, আস্তে আস্তে একটা ইনসেক্ট হয়ে যাওয়ার পরে কিভাবে মানুষের ওর প্রতি ভিউ চেঞ্জ হয়েছে। মানে পরিবারের মানুষগুলো প্রথম দিকে একটু মায়া দেওয়া ছিল, কিন্তু এরপরে আর বিরক্ত হইতো ওকে, হ্যাঁ। তারপরে ও দেখতে তো কুৎসিত, তো ওকে চাইতো না, ওকে রুমের মধ্যে আটকায় রাখতে বলতো। ও যখন মারা গেল তখন সবাই একটু হাফ ছেড়ে বাঁচলো, এবং ও যেহেতু একজন ওয়ার্কিং পারসন ছিল, ফ্যামিলিকে প্রোভাইড করতো, ওয়েন হি কুড নো লঙ্গার ডু ইট এনিমোর, ওরা খুব বিরক্ত হওয়া শুরু করলো ওর উপরে, হ্যাঁ। তো এই যে, এবং ওরা তখন একটা বাসায় ভাড়াটিয়া আনলো কস্ট বেয়ার করার জন্য। ওই ভাড়াটিয়া একবার ওকে দেখে ভয় পায়, তখন ওরা চায় যে গ্রেগর যেন চলে যায় যাতে করে তারা ভাড়াটিয়াকে রাখতে পারে। এই যে একটা মানুষ হিসেবে তার যে মূল্যগুলো, সেগুলো ছিল সব সার্ভিস বেসড আনটিল হি ওয়াজ ইউজফুল, হ্যাঁ। ততদিনই মানুষ ওকে, মানে সবাই ওকে ভালোবাসছে, ততদিনই ওকে করছে। মানে ইউ হ্যাড টু বি এট আ সার্টেন লেভেল, আই ডোন্ট লাভ ইউ অর রেসপেক্ট ইউ বিকজ অফ বিকজ ইউ হ্যাভ আ লাইফ, ওরকম না ব্যাপারটা। তো এখানে পোকার মরফোসিসটা দিয়ে যেটা করা হয় যে যখন তুমি একজনকে, মানে আরেকটা সুন্দর অ্যানালজি হচ্ছে, তোমাকে তেলাপোকা মেরে ফেলতে চাইলে মানুষ আপত্তি করে না, কিন্তু একটা প্রজাপতি মারতে নিলে মানুষ অনেক কষ্ট পায়। এক্স্যাক্টলি, তাই না? রাইট। এই এটা অ্যানালজিটা আমি বড় করলাম আরেকজনের থেকে, কিন্তু মানে এই হচ্ছে আইডিয়া। তুমি কোন ইয়েগুলোকে, লিভিং বিইংগুলোকে বেশি ডিজায়ার্ড মনে করবা, হ্যাঁ, বেশি ডিজায়ার্ড হিসেবে দেখাবা। এখন এই বেশি ডিজায়ার তুমি কাকে দেখাবা, এটা তো তুমি অর্কেস্ট্রেট করতে পারো। ধরো তুমি যে বললা ওরা আমাদের মতো কালচার্ড না, হ্যাঁ, নিশ্চয়ই তাদের কোনো একটা কালচার আছে, রাইট। ধরো আমরা যদি এখানে বাংলাদেশে ইয়েটার শাপলায় যে 5ই মে শাপলায় যেই ম্যাসাকারটা হইল, সেই ম্যাসাকারটা বাংলাদেশের আরবান এলিট যারা ছিল, বাংলাদেশের যারা মানে যাদেরকে আমরা কালচার্ড বা এরকম বলে আমরা মনে করি, সোসাইটির এলিট যারা ছিল, তাদের যে রিয়াকশন, মানে একটা কমন রিয়াকশন ছিল যে হ্যাঁ শাপলা ওয়াজ ক্লিনড, শাপলা ক্লিন করা হয়েছে। বাট সেখানে কি হয়েছে, সেখানে রাতের আধারে তো লাইট টাইট বন্ধ করে দিয়ে সেখানে গুলি চালানো হয়েছে, সেখানে অগণিত মানুষকে মারা হয়েছে। কত মানুষ এটা আমরা এখনও জানি না, এখনও এটা আমরা জানি না। তো এই যে মানুষগুলোকে মারা হইলো এবং তারপরে যেই রিয়াকশনটা আমরা দেখলাম, এবং পাইলাম, আমার কাছে মনে হচ্ছে দিস মে বি এ ক্লাসিক এক্সাম্পল অফ ডিহিউম্যানাইজেশন ইন বাংলাদেশ। যে হ্যাঁ আমরা ওই গ্রুপটাকে, যাদের দাঁড়িয়ে আছে, টুপি আছে, অথবা ওই শ্রেণীটাকে আমরা মনে করছি ইটস ওকে টু কিল দেম, ইটস ওকে টু ব্রুটালাইজ দেম। হ্যাঁ, এই লেভেলে কিভাবে যাইতে পারলো, মানে এটা তো একটা মানুষ, হ্যাঁ, আমি আমার মতন করে না, অন্যরকম, বাট ওয়াই ইজ দেয়ার লাইফ লেস ভ্যালিউড, রাইট? এই যে আমি যেখানে বলতে চাচ্ছিলাম যে ওদেরও তো একটা কালচার আছে, আমার কালচার আর সেই কালচার। আরবান এলিট যেটা বললাম, আমরা আরবান এলিট শব্দটার সাথেই অনেক সুপিরিয়রিটি অ্যাড করে ফেলি। ইটস জাস্ট অ্যানাদার ক্লাস, নাথিং এলস। দে আর নট সুপিরিয়র, দে আর জাস্ট এ ডিফারেন্ট ক্লাস। এবং অনেক সময় এটা আমার কাছে মানে পিটিফুল লাগে যে আরবান এলিট যারা, তারা অ্যাকচুয়ালি বসে বসে অনেক চিন্তাভাবনা করে মানুষের সাথে তো মিশতে পারে না। আলটিমেটলি তুমি যদি একটা মানুষের সাথে মিশতে না পারো, তোমার আসলে কোনো ভ্যালু নাই, মানে সত্যিকারের ভ্যালুটা নাই, বিকজ ইউ আর নট ক্রিয়েটিং এনিথিং, হ্যাঁ, ইউ আর নট ডেলিভারিং। সো এই জন্য যে বলো যে এই গ্রাম্য বা ওদের নিজস্ব কালচার আছে, ওদের নিজস্ব ভ্যালু আছে, এই জিনিসগুলোকে কম গুরুত্বপূর্ণ হিসেবে দেখানোর কাজটা, সেটা কিভাবে হয়েছে তোমার কি মনে হয়? ওয়েল, আমার কাছে তো মনে হয়েছে যে এইটা
মানে দিস ইজ এ লং প্রসেস, দিস ওয়াজ এ লং প্রসেস যে বাংলাদেশে হাসিনার যে 15 বছরের শাসন আমল বা তারও অনেক আগ থেকে আমার তো ধারণা ইন লাস্ট 53 ইয়ার্স অফ বাংলাদেশ আমরা সার্টেইন গ্রুপকে আমরা ডিহিউম্যানাইজ করছি। আমরা বলছি তারা লেস কালচার্ড, তারা বুঝে না, তাদের ড্রেস পোশাক সুবিধার না, তাদের বুদ্ধি কম, এরকম নানান ধরনের কথা, তারা মধ্যযুগীয় বলে আমরা এগুলোর তারা যেমন বাংলাদেশের নাটক সিনেমাগুলোতে মোস্ট অফ দ্য কেসেসে খুব একটা রিলিজিয়াস পার্সনের খুব একটা ভালো এবং অ্যাডমায়ারিং রোল থাকে না, কিন্তু তুমি যে মিডিয়ার ইনভলভমেন্টের কথা বলতেছো, হ্যাঁ রাইট, থাকে না। সো এবং মিডিয়া আমরা সবসময় দেখি, আমরা নাটক দেখি, সিনেমা দেখি, আমরা গল্প পড়ি। সো আমাদের গল্পগুলোতে আই থিঙ্ক ইট কুড বি এ গুড স্টাডি যে আমাদের গল্প, নাটক, সিনেমাগুলোতে যে ক্যারেক্টারগুলো আমরা পোর্ট্রে করি সেইখানে গ্রামের ক্যারেক্টারগুলো, যে সেইখানে একটা রিলিজিয়াস পার্সন যে তাকে আমরা কীভাবে আমরা পোর্ট্রে করি। আমার ধারণা এই যে এই 53 বছর ধরে এই যে ডিহিউম্যানাইজেশন হয়েছে, এই যে মানুষের মাথায় দেয়া হয়েছে এরা স্মার্ট না, এরা কালচার্ড না, তারা আমাদের মতো না, এবং তারা লেস দেন হিউম্যান, হ্যাঁ, এগুলোর কারণে এখন আজকে বাংলাদেশে আমরা যা দেখতেছি, হাসিনা 16 বছরে আমরা যা দেখছি, এগুলো হচ্ছে দ্য রেজাল্ট অফ দোজ কালেকটিভ এফোর্ট। বছরের পর থাউজেন্ডস অফ লাইন লেখা হয়েছে, শত শত গল্প কবিতা লেখা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে সেটার রেজাল্ট হচ্ছে আমরা হাসিনা এসে যে টেরোরাইজ করলো সবাইকে, সে বিডিআর ম্যাসাকার দিয়ে শুরু করলো, তারপরে শাপলা করলো, তারপরে সে শাহবাগ করলো, এবং সে এগুলো করতে পারছে কেন? বিকজ মানুষ মানে ডিহিউম্যানাইজ করে করে এই গ্রুপগুলাকে, যাদেরকে সে অপ্রেস করছে, করে করে সে মানে এমন একটা জায়গায় নিয়ে আসছে, মানুষ তখন মনে করছে আচ্ছা ইটস ওকে টু কিল দেম, ইটস ওকে টু টেরোরাইজ দেম, ইটস ওকে টু মানে বিচার না করেই তাকে ক্রসফায়ারে দিয়ে মেরে ফেলা যাবে, কোনো সমস্যা নেই। সো এটাই as long as it serves the purpose, right? মানে নেশন হচ্ছে একটা সার্টেন ওয়েতে হইতে হবে, আর এরা হচ্ছে অবস্টেকল, এভাবেই ওদেরকে দেখানো হয়েছে। আমার মনে হয় মানে সমস্যাটা 53 বছরেরও পুরনো, কারণ হচ্ছে তোমার যখন ব্রিটিশ কলোনাইজেশন ছিল, হ্যাঁ, তখন মোল্লারাদেরকে মানে ইসলামিক ইয়েদেরকে, মুসলিমদেরকে যেভাবে সবসময় ইয়ে করে রাখা হইতো, সাবডিউ করে রাখা হইতো, ওদেরকে ছোট করে, ওদেরকে প্রচুর মক্তব বন্ধ করে দেওয়া হলো, প্রচুর আলেম টালেমদের মেরেও ফেলা হইলো। একটা সময় তো ছিল ওনারা আলেম, আর এখন হয়ে গেছে মোল্লা। মানে এই যে দুইটা ডিরোগেটরি টার্ম, দ্য টার্ম মোল্লা ইজ ইউজড অ্যাজ এ লাইক এ ডিরোগেটরি টার্ম, হ্যাঁ, যেটা রাইট। সো দ্য ওয়ার্ড, এবং ইউ আর মানে ভেরি রাইট যে তারা এই ধরনের ওয়ার্ডগুলো যে তারা ইউজ করতো, দ্য পাওয়ারফুল মানে ওয়ার্ডগুলোকে তারা মানে এক সময় ইট হ্যাজ এ নেগেটিভ কোনোটেশন। অ্যাবসলিউটলি। তুমি ডিউন মুভিটা দেখছো? ওখানে দেখায় যে ওই মানে মরুভূমিতে যারা ইয়ে করে, যে কি বলে স্পাইস চাষ করে, তাদেরকে হচ্ছে কন্ট্রোলে রাখার জন্য যারা আসছে, তো ওরা ইচ্ছা মতো মেরে টেরে ইয়ে করে করবে। তো তখন যে নেতা বলতেছে they are not people, they are rats, just kill them, হ্যাঁ। একই কাহিনী হয়েছে তোমার জিউসদেরকে মারার সময় ভার্মিন বলা হয়েছে, কাউকে ককরোচ বলা হয়েছে, মানে they are not human, and then it becomes very legitimate. Exactly. এবং যে জিনিসটা যেমন মানে বাংলাদেশে যে এই ডিহিউম্যানাইজড কালচারের যে ম্যানিফেস্টেশন আমরা দেখছি, ফর এক্সাম্পল যে বিশ্বজিৎ নামে যে ছেলেটাকে মেরে ফেললো, ছাত্রলীগ যাকে প্রকাশ্যে দিনের দুপুরে সবার সামনে মানে কোপাইতে মেরে ফেললো ছেলেটাকে, এবং ছেলেটা ছিল হিন্দু ছেলেটাকে, এবং সে চিৎকার করে বলতেছিল আমি শিবির না, তারপরও তাকে মেরে ফেললো। যে সে শিবির, তাকে সবার সামনে দিনে দুপুরে মানে ক্যামেরায় মানে ভিডিও হচ্ছে, ক্যামেরায় মানুষ ছবি তুলতেছে, বাট ইটস স্টিল ওকে যে সে শিবির, তাকে মারতে হবে। এবং এই যে ট্যাগিং, এবং এই ট্যাগিংটা তো যেমন আবরারকে তো এফএপি মারা হয়েছে, আবরারকে ডেকে বলছে তুই শিবির, হ্যাঁ তুই শিবির, তোকে মানে মারতে হবে, হ্যাঁ সো শিবিরের মারতে হবে। সো এই যে ট্যাগিং, এবং এটার শেষ পর্যন্ত তো এটার ভিকটিম আওয়ামী লীগের লোকেরা হইলো। আওয়ামী লীগের তো অনেককে এরকম যখনই মানে সেই হাসিনা বা শেখ হাসিনা মানে দলের বিরুদ্ধে কোনো একটা তার স্ট্যান্স যাইতো বা কিছু, তাকেও তো যে পাকিস্তানের দোসর, পাকিস্তানে চলে যাও, রাজাকার, এই সেই এগুলা এটা থেকে বলা হয়তো। তো দিস আর মানে যেটা নম চমস্কি বলে যে ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট,
ডিহিউম্যানাইজেশন এবং ট্যাগিং করে এই যে সম্মতি উৎপাদন যেটা করা হয়, করার পরে তখন তুমি ইউ গো অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। আমার না মানে একদম প্রথম থেকেই একটা জিনিস খুব অবাক লাগতো, সেটা হচ্ছে যে আমি শিবির না, এই কথাটার মধ্যে একটা হচ্ছে যে না মানে আমি শিবির না, সো আমাকে মারো না, কিন্তু যদি আমি শিবির হইতাম তাহলে ঠিক আছে। এই জায়গাটাতেই আমার কাছে প্রবলেম লাগে, কিভাবে এই যে তুই শিবির সুতরাং মারা যাবে, এই জিনিসটা কবে হয়েছে, কবে থেকে এস্টাবলিশ হয়েছে আমি আসলে জানা নাই, তবে দ্যাট ফিলস এক্সট্রিমলি প্রবলেমেটিক। একই কথা রাজাকার, রাইট? ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এখন রাজাকার হলে তোমাকে ঘৃণা করে তুমি তার সব ধরনের পাওয়ার রাইট সব কিছু কেড়ে নিতে পারো, এটা কি ধরনের কথা? কারণ তোমার আইদার ইউ ক্যান জাস্ট পুট দেম ইনটু ডিউ প্রসেস, তুমি তো সামানে তাদের 14 গোষ্ঠীর করে মানে তার নিতে পারো না, তার থেকে তার যে ডিগনিটি সেটা তো তুমি নিয়ে যেতে পারো না। এই যে কনসেন্ট তৈরির প্রসেসটা অনলাইনে বহু আগে শুরু হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে ধরো আমরা তো কিছু এক্সাম্পল দেখলাম হাসিনা কীভাবে করলো। তো বাংলাদেশে এই যে হাসিনার যে রুল এবং সেইখানে সে এই ডিহিউম্যানাইজেশনটা অনেক আগ থেকে শুরু করছে, অ্যাকচুয়ালি সে শুরু করছে, আই ওয়ান্ট সে দ্যাট, আমি বলবো যে সেইটার সুযোগ নিছে অথবা তাকে সেই সুযোগ দেয়া হয়েছে। তাহলে বাংলাদেশে যে এটা শুরু হইলো অনেক আগ থেকে, যে এই সার্টেন গ্রুপকে ডিহিউম্যানাইজ করা, তাদেরকে তারা লেস দেন হিউম্যান, তাদেরকে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো, ট্যাগ দিয়ে তাকে আমি মেরে ফেলতে পারবো, তাকে বস্তায় ভরে আমি পিটাইতে পারবো, দিনে দুপুরে কোপাইতে পারবো আমি তাকে। মানে সেম কাজ কি এখন আমরা আওয়ামী লীগের নামে করতে পারবো? পারবো না তো। মানে যদি একইভাবে আমরা ধরি যে একটা ইতিহাসের জন্য তুমি সেটাকে সারা প্রজন্মের পর প্রজন্ম তুমি তাদেরকে করবা এবং সেই ইতিহাস এস্টাবলিশ মেবি নট, রাইট? তো আমরা কি সেই কাজ তাহলে আওয়ামী লীগের উপর করতে পারবো না? তাহলে এটা কি ধরনের হলো? এটা তো অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচার্ড এবং নিজেদের ইন্টারেস্ট কেটার করার জন্য এগুলো করা হয়েছে। ওকে, তাহলে ধরো তাহলে যেটা আমরা বুঝলাম যে তুমি ডিহিউম্যানাইজ করো, তুমি একটা গ্রুপকে ট্যাগিং করো, বুলিং করো, ওভারটাইম করো, এবং করে অ্যাট সাম পয়েন্ট তুমি তাকে তুমি মানে যা ইচ্ছা তুমি তা করার একটা লাইসেন্স তুমি পেয়ে যাও। মানে একটা মানে মানুষের সোসাইটিতে এটা মানুষ মেজরিটি অফ দ্য পিপলকে তুমি সাথে নিয়ে তুমি কাজটা করতে চাও, মেজরিটি অফ দ্য পিপলকে তুমি বিলিভ করাইতে চাও যে হ্যাঁ, ইট ইজ ওকে টু কিল দ্যাট পারসন। Either you convince them or you shut them up so much যে ওরা ভয় কথা বলবে না। Exactly. I think that is another important point, যে তুমি তারা তখন সেলফ সেন্সর করে। লাইক ধরো যে তুমি মানে সে জানে, ফর এক্সাম্পল সে আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগকে সাপোর্ট করে, সে জানে যে হাসিনা যে ফর এক্সাম্পল যে একটা কার্টুনিস্ট ওকে যে মেরে ফেললো শেষ পর্যন্ত, যে সে জানে যে এই কাজটা খুব অন্যায় হয়েছে, একটা বাজে কাজ হয়েছে এই কাজটা, কিন্তু সে স্টিল এটাকে প্রতিবাদ করতে পারতেছে না বিকজ সে তাকে সেলফ সেন্সর করতেছে, এবং মানে সে নিজেই চুপ থাকতেছে। এইটাও কারণ হচ্ছে, এইটাও মানে ডিহিউম্যানাইজেশনের এইটাও একটা রিজন, মানে এইটা একটা পারপাস যে তুমি যাতে চুপ থাকো, আইদার ইউ আর উইথ মি অথবা তোমাকে চুপ থাকতে হবে। তুমি এমন একটা কালচার অফ ফিয়ার তুমি তৈরি করবা যেই কালচার থেকে তখন মানুষজন এটা, ইভেন তোমার সাপোর্টাররাও যারা মনে করে, সাপোর্টারদের যেই অংশটা মনে করে যে তুমি এটা রং করতেছো, তারাও এসে তোমার সামনে কিছু বলবে না। হ্যাঁ, এই জন্যই না ওই যে টর্চার কালচার বলো বা একটা খুব অপ্রেসিভ একজন রুলার আসলো, এইটার যে প্রবলেমগুলো, এটা এক ধরনের প্রবলেম যেগুলো হয়তো বা ফোর্স দিয়ে উৎখাত করা যায়। আমার কাছে সবসময় খুব বেশি প্রবলেমেটিক লাগতো যে এই যে ডিভাইডটা হয়েছে মানুষের মধ্যে, আমাদের নেশনের মধ্যে যে ডিভাইড হয়েছে, ইনটলারেন্স তৈরি হয়েছে, মানে খালি তো শাহবাগী নন শাহবাগী বাইনারি না, আরও বাইনারি আছে। প্র্যাকটিসিংদের মধ্যেও কী ধরনের একদম এক্সট্রিমিস্ট আছে, আবার হচ্ছে একদমই মানে ধর্মের কথা শুনলে খুব অপছন্দ করো, ওই ধরনেরগুলো আছে। এই যে মানুষগুলো মানে একটা জাতির মধ্যে থাকবে কীভাবে? আর যে শুধু যে মানুষকে বইঙ্গা বলা, এই বলা সেই বলা, মানে শুধু কোনো কারণ ছাড়া বাঙালি জাতিকে গালি দেয়া, এইটাও একটা মানে এই জায়গাগুলোতে আমার মনে হয় কালেকটিভলি রেসপেক্ট বিল্ড করার অ্যাজ আ নেশন এখানে অনেক কিছু করার আছে। এটা শুধুমাত্র পলিটিক্যালি মোটিভেটেড না, ইটস অলসো আ কালচার হুইচ আই থিঙ্ক ইজ আ প্রবলেম। ওকে, তাহলে তোমার ধরো আমাদের সাইকি এবং কালচারে তো এগুলো আছে যে আমরা এগুলো করি, এবং যেটার এক্সট্রিম ম্যানিফেস্টেশন আমরা হাসিনার সময় আমরা দেখলাম যে হাসিনা শেষ পর্যন্ত মানুষকে পাকিস্তানি স্বাধীনতা বিরোধী
এরকম মানে ইভেন আওয়ামী লীগের লোকদেরকেও সেই কাজটা করছে। তো তার মানে হচ্ছে যে মানে তুমি ডিহিউম্যানাইজ করো, মানে তুমি ইউ স্পেন্ড সিগনিফিক্যান্ট টাইম এনার্জি এবং তুমি অনেক পয়সা খরচ করো তোমার যে অপোজিশন আছে সেই অপোজিশনকে ডিহিউম্যানাইজ করার জন্য, সো দ্যাট তুমি এমন একটা পর্যায়ে তুমি একসময় তুমি সোসাইটির কালেকটিভ যেই মানুষের সাইকি এমন জায়গায় নিয়ে যাবা, তখন তাকে তুমি বিচার না করে যদি তুমি মেরে ফেলো মানুষ কিছু বলবে না। সো দে ইনভেস্ট সো মাচ টাইম অ্যান্ড মানি এই জায়গাটাতে রিচ করার জন্য, রাইট? এবং এটা তো আমরা সব জায়গায় আসলে দেখি, যেটা তুমি এক্সাম্পল দিলা যে তাদেরকে র্যাট বলা হইতো, জুইশদেরকে র্যাট বলা বা তেলাপোকা এই টাইপের বিভিন্ন ধরনের জিনিস বলা। এবং আমরা এগুলো আমাদের কালচারে এখন দেখি, আমেরিকাতে এখন দেখি ইমিগ্রেন্টদেরকে নিয়ে নানান ধরনের রেটোরিক আমরা দেখি। মুসলিমরা কি না সহ্য করে, হ্যাঁ, মুসলিমদেরকে নানান ধরনের আমরা রেটোরিক দেখি, এগুলো আমরা দেখি। আচ্ছা, তাহলে কনসিকুয়েন্সের জায়গাটা যদি আমরা যাই, একটা কনসিকুয়েন্স তো আমরা দেখলাম যে আমাদের কান্ট্রিটা, আমাদের দেশটা পুরা এই বাইনারিকরণের কারণে, কে রাজাকার কে রাজাকার না, কে মানে কে হাসিনার পক্ষে বিপক্ষে, এবং এই যে রাজাকার ট্যাগ দেওয়া, শিবির ট্যাগ দিয়ে এই যে একটা বাইনারিকরণ হয়ে গেছে, এবং এটা তো আমাদের সোসাইটিটা তো মানে এক্সট্রিমলি ডিভাইডেড হয়ে গেছে, যেটা এখন আমার মনে হয় 36-এর পরে আমরা এখন মেবি ইন এ বেটার প্লেস। এই অ্যাটলিস্ট এই ট্যাগিংয়ের জায়গাটা থেকে আমরা কিছুটা হয়তো বের হইতে পারছি, বাট দেয়ার আর ট্রাভেলিং মানে ইনসিডেন্সেস যেগুলো এখন আবার ঘটতেছে। বাট তুমি আমাকে বলো যে কনসিকুয়েন্সের জায়গাটা যদি আমরা দেখি যে হ্যাঁ, এটা আমাদের একটা সোসাইটিকে এক্সট্রিমলি ভাগ করে দিচ্ছে, এইটাকে তুমি মানে এছাড়া আর কি কনসিকুয়েন্স আছে যারা অ্যাকচুয়ালি ভিকটিম, রাইট? ভিকটিমদের সাইকোলজি, ভিকটিমদের এইটার কারণে ট্রমা, এই জায়গাটা তোমার কি মনে হয়? বা আসলে মানে আমি আসলে সত্যি কিউরিয়াস শুনতে, যে বলে যে ধরো হ্যাঁ শিবির করো, এবং আমি জানি যে শিবির প্রচুর ইয়েরা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে ছিল, দে ওয়ার স্কেয়ার টু রিয়েলি। সো মানে আমি আসলে কিউরিয়াস যে হাউ, লাইক, ডু দে স্টিল ক্যারি দ্য প্রাইড, অর আর দে স্টিল ওকে উইথ দেয়ার চয়েস অফ ডুইং দ্যাট? হ্যাঁ, মানে শিবির হিসেবে ছিল, হ্যাঁ ঠিক আছে শিবির করছে, তো মানে এই জায়গাটাতে কি ওরা মানে ওই প্রাইডটা ধরে রাখছে, নাকি ওইটা তাদের ওই জায়গাটাতেও খেয়ে দিছে যে দ্যাট ওয়াজ আ মানে ব্যাড চয়েস? হ্যাঁ, এই জায়গাটা আমার কাছে ইন্টারেস্টিং, কারণ কি মানে ন্যারেটিভ বিল্ডিংয়ের ক্ষেত্রে কত দূর পর্যন্ত এটা তোমাকে খাবে। মানে একটা হচ্ছে তোমাকে আদারাইজেশন করলো, ইউ ফেল্ট লাইক ইউ ডোন্ট বিলং, but did it also cripple your sense of identity, sense of your choices? মানে আল্লাহ আমি এটা কেন করলাম, I wish I didn't do that, তাহলে আমার লাইফটা অন্যরকম হইতে পারত যদি সেটা কেন শিবির করলাম। হ্যাঁ, I don't know because মানে there is so much conversation around হ্যাঁ শিবির সম্পর্কে অন্যদের ধারণা, I don't know how শিবির feel about শিবির themselves being a like how is it and what is it, right? এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে it's more about me as an outsider trying to listen and understand what they want to share rather than me telling okay yeah হ্যাঁ আমি শিবির বলা ঠিক হবে কি ঠিক হবে না, বা এইভাবে আমার এই শিবিরকে দেখা উচিত কি উচিত না। আমার কাছে মনে হয় যে এটা আমার আউটসাইডারদের কোনো ব্যাপারই না, এটা হচ্ছে owning anyone who is choosing to be in that group. Right. No, I mean you are absolutely right. যে ভিকটিম, যারা ভিকটিম, যেমন বাংলাদেশে যারা ওভারঅল বিএনপি করতো, ছাত্রদল করতো, শিবির করতো, জামাত ইসলামী করতো, দে ওয়েন্ট থ্রু সো মাচ। তাদের এক একজনের নামে মানে একটা দুইটা থেকে শুরু করে 420, 25, 450টা মামলা পর্যন্ত আছে। সো ইউ জাস্ট ক্যান ইমেজিন, আমি জানি না তুমি বাংলাদেশের এগুলা কতটুকু এখন তোমার মাথায় আছে, যে একটা মানুষের নামে যদি মনে করো 5টা মামলা থাকে বা 10টা মামলা থাকে, তার যে কোর্টে যে হাজিরা দিতে হয় তাকে, একটা মামলা মনে করো ঢাকায়, একটা চিটাগাং, একটা সিলেটে। সো দিস পিপল যারা ছাত্রদল করতো, বিএনপি করতো, জামাত ইসলামী করতো, শিবির করতো, এবং যারা লিডারশিপ পজিশনে ছিল, বা ধরো যে মানে সব ধরনের লিডারশিপ, থানা পর্যায়ে লিডারশিপ, সেন্ট্রাল পর্যায়ে, দে অল ওয়েন্ট থ্রু দিস এক্সট্রিম আই উড বুট অ্যাবিউজ, যে দে লস দেয়ার জব। তাদের তো মানে তুমি একটা রেগুলার জব কীভাবে করবা, তুমি মানে তোমার কোর্টে হাজিরা দিতে দিন চলে যাচ্ছে,
সৌভাগ্যবান হলে তুমি ভিতরে নাই, মানে জেলের ভিতরে নাই, তুমি বাইরে, বাট বাইরে থাকাটা ইজ স্টিল তোমার জন্য সো মাচ ট্রমাটিক যে তুমি বিভিন্ন কোর্টে দৌড়াচ্ছ তুমি। সো এই জিনিসগুলো তো মানে এক্সট্রিমলি মানে নর্মালাইজড করে ফেলা হয়েছে। যে যেমন ধরো যে আমি মানে ইউ উড নেভার ফাইন্ড সামওয়ান টকিং অ্যাবাউট দিস, তুমি কোনো কনভারসেশনে তুমি এটা পাবা না যে মানুষজন বলতেছে আচ্ছা বিএনপির লোকগুলো তো এতগুলা মামলার মধ্যে দিয়ে গেছে, তারা এত কষ্টের মধ্যে দিয়ে গেছে, তারা তাদের ব্যবসা হারায় ফেলছে, জামাতের লোকেরা ব্যবসা হারায় ফেলছে, তাদের চাকরি চলে গেছে, তাদের সংসারগুলো কীভাবে চলছে, এই কনভারসেশনটা কিন্তু কোথাও নাই। বাট তারা কিন্তু সবাই এই ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছে। ছাত্রদলের ছেলেরা এলাকা থেকে ঢাকায় এসে ফেরি করছে, ভ্যান চালাইছে, এই চালাইছে সেই চালাইছে, শিবিরের ছেলেরা করছে, এরা দেশ থেকে পালায় মানে চলে আসতে বাধ্য হয়েছে। কিন্তু এই ডিসকাশনগুলা কিন্তু ইজ ভেরি মাচ অ্যাবসেন্ট। এবং মানে আই থিঙ্ক যে তুমি এটা ঠিক বলছো যে মানে অ্যাজ এ সোসাইটি উই শুড লিসেন টু দেম। অ্যাবসলিউটলি, আদারওয়াইজ মানে ভিকটিম কুড বিকাম অ্যান অ্যাবিউজার, রাইট? এটা তো তুমি আমার সাথে ভালো বলতে পারবা যে যেহেতু সে ট্রমাটাইজ, তাকে অ্যাবিউজ করা হয়েছে, আওয়ামী লীগ তাকে অ্যাবিউজ করছে, আওয়ামী লীগ তাকে টর্চার করছে। সো নাও হি মানে দ্য অপোজিশন ইন জেনারেল, বিএনপি, জামাত ইসলামী, শিবির, ছাত্রদল, নাও দে আর বিকামিং পাওয়ারফুল। যদি তার এই ইমোশনটাকে, ট্রমাটাকে অ্যাড্রেস করা না হয়, এটাকে যদি রেকগনাইজ করা না হয়, তাকে ভেন্টিং করতে দেয়া না হয়, সে তো গিয়ে আরেকটা মানে মানুষের মাথা ফাটিয়ে দিবে। সে তো গিয়ে আরেকটা ছাত্রলীগ করছে অথবা করে নাই, অথবা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, তাকে তো মানে তার উপরে তো সে গিয়ে একই ধরনের টর্চার সে করতে পারে, ঠিক না? অনেক কিছুরই মানে অনেক সমস্যার না মানে একদম খুব সহজ প্রথম ধাপ হচ্ছে জাস্ট লিসেন, লাইক মানে কোনো ধরনের ছাড়া শোনা। হ্যাঁ, আমার কাছে এই জায়গাটা তুমি যেটা বললা অসম্ভব রকমের মিসিং লাগে, যে আসলে শিবিরের গল্পগুলো শিবিরের মুখ থেকে শোনা হয় না কেন? সারাক্ষণই আমি তাদেরকে দেখি যে প্রতিবাদ করতে, রিবাটাল দিতে, মানে বলতে যে না এই অভিযোগ করা হয়েছে, এই অভিযোগের উত্তর আমরা দিচ্ছি। বাট টেল ইয়োর স্টোরি, ওন ইয়োর স্টোরি অ্যান্ড দেন বিল্ড দ্য ন্যারেটিভ অ্যাবাউট ইয়োর সেলফ। হ্যাঁ, মানে এটা আমার মনে হয় যে বহু বছর ধরেই হয়ে আসতেছে। যারা হয়তো বা বিশেষ এখন যাদের নিজেদের লাইফে আছে, তারাও এই জিনিসটা নিয়ে এক ধরনের কি বলবো, একটা খুব অ্যাঙ্গার টাইপের কোনো এক ধরনের একটা মানে ইটস আ নেগেটিভ এনার্জি আই ক্যান সেন্স অ্যান্ড আই ক্যান ফিল, বিকজ হচ্ছে দে নেভার হ্যাড দ্যাট স্পেস টু জাস্ট ওন ইট, এই আর কি। তো এটা ইউর রাইট। সো আমি ধরো এখন ছাত্রদলকে নিয়ে আবার যেটা হইতেছে, ধরো মানে তাদেরকে ইন জেনারেল সবাইকে চাঁদাবাজ হিসেবে মানে পোর্ট্রে করা, যে এই যে লেবেলিংটা, ডেফিনেটলি ছাত্রদল যারা করে সবাই চাঁদাবাজ না, বাট ইউ ক্যান সে যে হ্যাঁ ঠিক আছে, এ গ্রুপ অফ দেম, পার্ট অফ মানে এ পোর্শন অফ দেম তারা এই কাজটা করতেছে। এবং বিএনপি ব্যবস্থা নিচ্ছে, বিএনপির মানে একদম সিনিয়র লিডার থেকে শুরু করে অনেকজনকে তারা এগুলো নিয়ে তারা চেষ্টা করছে ব্যবস্থা। বাট বাংলাদেশের সিচুয়েশনটা তো ইটস নট এ ম্যাজিক লাইক ওয়েন যে তুমি ম্যাজিক করে সব মানুষগুলোকে ভালো করে ফেলবা। বাংলাদেশের প্র্যাকটিক্যাল অনেক প্রবলেম আছে। সো এই যে এই নতুন ধরনের ডিহিউম্যানাইজেশন যেগুলো আমরা এখন দেখি, একটা লেবেল বসায় দিতে পারলে তো খুব ইজি, রাইট তুমি, এবং হ্যাঁ লেবেল বসায় দিতে পারলে যে হ্যাঁ মানে বিএনপি মানে চাঁদাবাজ, তুমি যদি এটা যদি এখন বসায় দাও দেন। এবং আমি দেখলাম যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো এগুলো পিক আপ করতেছে এবং তারা এগুলো নিয়ে করতেছে, এবং এটা তারা করতেছে। সো দ্যাট ইজ এ ডেঞ্জারাস থিং দ্যাট উই আর অ্যাগেইন হেডিং টু, দ্যাটস নাম্বার ওয়ান। এবং নাম্বার টু হলো তুমি খেয়াল করবা যে বামদের একটা মানে একটা ছেলে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সে সাদিক ক্যাম্পকে বলছে সে মানে সাদিক ক্যাম্প নাকি পাকিস্তানি, হ্যাঁ সাদিক ক্যাম্প পাকিস্তানি, সামথিং লাইক দ্যাট। সো ইউ সি যে 36-এর 1 বছর হয় নাই, 1 বছর হয়েছে, এবং দ্যাট পার্সন সেই বামদের সেই ছাত্রনেতা, সে সম্ভবত কোনো একটা দলের সভাপতি, সে সাদিক ক্যাম্পকে নিয়ে এসে এই কমেন্টটা করছে, মানে দেশের সবচেয়ে বড় ফ্যাসিস্টকে উৎখাত করলো, তারপরেও তার বাংলাদেশের প্রতি অ্যালায়েন্স এস্টাবলিশ হয় না। এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে তুমি এই যে তাদের যে মেন্টালিটি, হ্যাঁ একটা অংশ, এই মেন্টালিটিটা স্টিল ইনট্যাক্ট, এবং তুমি দেখবে যে ইটস কামিং আউট, অবশ্যই এটা আসতেছে। সো তো ওই জায়গাটা তোমার ডেফিনেটলি এক্সট্রিমলি ফ্রাস্ট্রেটিং, যে তুমি এই ট্যাগিং বা এই জায়গাটা যদি তুমি আবার করো, এবং সেটা
আমার ধারণা সেটা ফুল স্কেলে শুরু হয়ে যাবে আবার, কারণ আছে বিভিন্ন ইলেকশন আছে। সো রেসিজম কেন এখনো 300 বছর উপরে হয়ে গেছে, কেন চলতেছে, মানে রেসিজম এখনো কেন আছে, বিকজ ইট সার্ভস আ পারপাস। যারা এগুলো এনজয় করছে তারা তো এগুলো দে ওয়ন্ট ওয়ান্ট টু লেট ইট গো, রাইট? সো ওকে, তো আই থিঙ্ক যে তাহলে অ্যাজ এ কান্ট্রি উই অ্যাজ এ সোসাইটি আমাদেরকে এই জিনিসগুলো নিয়ে অ্যাওয়ারনেস বিল্ডিংটা আমাদের চালাই যেতে হবে, যে হাউ ইট ইজ ডান, ডিহিউম্যানাইজেশন কীভাবে করা হয়, ট্যাগিং কীভাবে করা হয়, বাইনারিকরণ কীভাবে করা হয়, এবং হাউ দ্যাট ইজ ডিভাইডিং আস। এবং এটা নিয়ে আরও হয়তো ইনডেপথ ডিসকাশন বা এই জিনিসগুলো আমাদের করতে হবে আর কি। হ্যাঁ, আমি একটা ছোট উদাহরণ দিই, মানে ইয়ের পরপরই 5th অগাস্টের পরপরই যেটা হইলো যে বিভিন্ন ইনস্টিটিউটের বড় হেড যারা ছিল, যারা ছিল হাসিনার সাপোর্টার ছিল, তাদেরকে উৎখাত করার জন্য প্রতিটা ইনস্টিটিউটে আন্দোলন শুরু হয়ে গেল। হ্যাঁ, তো এখন আমার যে হোম এডুকেশন ইনস্টিটিউট, ওখানে যে মেইন ছিল ওনাকেও তখন উৎখাত করার জন্য শুরু হয়ে গেল। তো আমি আর কি জিজ্ঞাসা করলাম যে ওনার কি, কমপ্লেনটা কি ওনার ব্যাপারে। তো এই কমপ্লেনটা হচ্ছে যে সে এক সময় হাসিনার সাপোর্টার ছিল। তখন আমি বললাম যে দ্যাট ইটসেলফ ইজ নট এনাফ, প্রবলি ইউল হ্যাভ টু কাম উইথ লাইক এনাফ এভিডেন্স, তারপরে তাকে সলিড এভিডেন্সে, আদারওয়াইজ ইটস জাস্ট গোনা বি অ্যানাদার শাহবাগ, তাই না? যে তুমি একটা মানে তোমাকে প্রপার এভিডেন্স দিয়ে তুমি যাই করে থাকো, ক্রাইম এস্টাবলিশ করো, তারপরে তুমি তার উপর ব্যবস্থা নাও। আদারওয়াইজ বাইনারিকরণে মজা আছে, তাই না? মানে এটা চিন্তা করতে হয় না, তুমি একটু সুবিধাবাদী সাইডে চলে যেতে পারলেই তুমি অনেক কিছু এক্সারসাইজ করতে পারো। এই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা সবসময় নিজেদেরকে খেয়াল রাখি যে আমি নিজেও যেন ওরকম না হয়ে যাই, এই আর কি। ওকে, তুমি আর কিছু অ্যাড করতে চাও? না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শেষ করি আজকে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।